পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে সেটা কে ঠিক করে? আপনার আমার ভোট? ভুল, একেবারে ভুল। গণতন্ত্রের এই বিশাল মঞ্চে আমি আর আপনি শুধুই দর্শক। আর যদি আপনার সত্যি মনে হয় আপনার দেওয়া ওই ভোট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক করবে, তাহলে বলবো আপনি একটা আস্ত বোকা। দিনের আলোয় গণতন্ত্রের নামে যে নাটকটা আপনি দেখেন তার আসল ছকটা কষা হয় রাতের অন্ধকারে। প্রচারের আড়ালে ক্ষমতা স্ক্রিপ্টটা লেখা হয় এমন একটা সমীকরণে যেখানে 10 কোটি বাঙালির ভাগ্য লেখে একটা বিশেষ সম্প্রদায়। কি অবিশ্বাস্য লাগছে? লাগারই কথা, কারণ গত 15 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে সেটা কোনো রাজনৈতিক ইশতেহার ঠিক করেনি, ঠিক করেছে এই 30% ভোটার। আগে হ্যাঁ, রাজ্যের এই 30% মুসলিম ভোট আর তাদের হাতের মুঠোয় থাকা 75টা বিধানসভা আসন। এই ছোট্ট একটা সমীকরণেই হলো নবান্ন জেতার আসল চাবিকাঠি। এবার আপনার মনে হতেই পারে তাহলে বাকি 70% কি বেকার? না, তারা বেকার নয়, তারা বিভক্ত। আর রাজনীতির খেলায় যারা বিভক্ত তারা রাজা বানাতে পারে না, তারা কেবল ব্যবহৃত হয়। গত 15 বছর ধরে এই অঙ্কটাই ঠিক করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে। কেন বাকি 70% সংখ্যাগরিষ্ঠ মানুষকে একপাশে সরিয়ে রেখে এই 30%র মন পেতে এতটা বেপরোয়া সব রাজনৈতিক দল? মুসলিমদের কিসের এত ভয়? আর কিভাবে এই 30% মুসলিম ভোটার বাংলায় প্রতিবার মুখ্যমন্ত্রী ঠিক করে? আর সব থেকে বড় প্রশ্ন, বাংলার ভাগ্য বদলাতে গিয়ে এই 30% মুসলিম কি সত্যি তাদের নিজেদের ভাগ্য বদলাতে পেরেছে, নাকি তাদেরকেই বারবার একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে? কিভাবে শুধু ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, সেই গল্পটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট বেল আইকনটা প্রেস করে দিন। করেছেন তো? তাহলে শুরু করা যায়। রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা কি বলুন তো? দাঙ্গা, অর্থ, দুর্নীতি? না, রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো অঙ্ক। যে অঙ্কটা সাধারণ মানুষ বোঝে না, কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা মাস্টার মাইন্ডদের রোজ হিসেব রাখতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সেই অঙ্কের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হলো এই রাজ্যের 30% মুসলিম ভোট। 2011 সালের অফিসিয়াল সেন্সাস বলছে এই রাজ্যে মুসলিম জনসংখ্যা ছিল 27%। এরপর এলো 2021, কোভিড এলো, লকডাউন এলো, কিন্তু যেটা এলো না সেটা হলো নতুন জনগণনার রিপোর্ট। কেন? কারণ দেখানো হলো মহামারী করোনা। কিন্তু সত্যি কি ভাইরাস এর জন্য দায়ী, নাকি এমন কিছু জনসমক্ষে আসার ভয় ছিল যা প্রকাশ্যে এলে নবান্নের ভিত কেঁপে যেত? 2026-এ দাঁড়িয়ে আজ ডেমোগ্রাফিক এক্সপার্টদের অনুমান এই সংখ্যাটা এখন আর 27% নেই, সেটা এখন 30 থেকে 32-এর গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আর ঠিক এখানেই শুরু হয়েছে এক অদ্ভুত নিলাম, ক্ষমতার নিলাম। ক্ষমতার অলিন্দে এই মুসলিমরাই হলো আসল তুরুপের তাস। আর গত 1 দশকেরও বেশি সময় ধরে এই তাসটাকে অত্যন্ত সন্তর্পণে নিজের পকেটে পুরে রেখেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল স্রেফ ভোট চায়নি, তারা একটা গোটা সম্প্রদায়ের মনে ভয় ঢুকিয়ে বিক্রি করেছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার গ্যারান্টি, আর বিনিময় ছিনিয়ে নিয়েছে একচেটিয়া অন্ধ আনুগত্য। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। কিন্তু খেলাটা কি এতটাই সহজ ছিল? রাতারাতি তো আর একটা পুরো সম্প্রদায়ের মগজ ধোলাই করা যায় না। তাই এর পেছনে ছিল একটা দুর্দান্ত মাস্টার প্ল্যান, একটা নিখুঁত রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং। সেই কারসাজিটা বুঝতে গেলে আপনাকে একটা গোপন হিসেব বুঝতে হবে। 2011 থেকে 2021 এই 10 বছরে তৃণমূলের ভোট বক্সে মুসলিম ভোটের গ্রাফটা কিভাবে উপরে উঠেছে দেখুন। সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন গত 10 বছরে বাংলায় কোনো নির্বাচন হয়নি, হয়েছিল একটা সাইলেন্ট টেক ওভার। কি আছে সেই রিপোর্টে? সাল 2006, সিপিএমের লাল দুর্গ তখন মধ্য গগনে, আকাশ ছোঁয়া দম্ভ। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে তখন রাজ্যের মাত্র 22% মুসলিম ভোট। মমতার হার নিশ্চিত। বামপন্থীরা অন্তত তেমনই ভেবেছিল, কিন্তু রাজনীতিতে আত্মতুষ্টির চেয়ে বড় ফাঁদ আর নেই। এর ঠিক 5 বছর পর 2011 সালে এই হিসেব এক লহমায় উল্টে গেল। 22% লাফিয়ে পৌঁছল 35%। দাসের ঘরের মতো ভেঙে গেল 34 বছরের অভেদ্য লাল দুর্গ। একটা মাত্র সম্প্রদায়ের চোখের ইশারায় বাংলা পেল নতুন এক মুখ্যমন্ত্রী। কিন্তু এটা তো ছিল শুধু ট্রেলার, আসল পিকচার তো এখনো বাকি। 2016 সাল, সেই ভোট ব্যাংকের গ্রাফ গিয়ে ঠেকল ঠিক 50%। ঠিক আসল চমকটা এলো এরপর 2019-এর লোকসভায়, যখন সারা দেশে গেরুয়া ঝড় সবকিছু তছনছ করে দিচ্ছে, তখন তৃণমূলের এই ভোট ব্যাংক গিয়ে দাঁড়ালো 70%। আর 2021-এ 75% মুসলিম ভোটার কার্যত অন্ধের মতো ঢেলে ভোট দিল তৃণমূলকে। ভাবা যায়, রাজ্যের 85টা সংখ্যালঘু অধ্যুষিত আসনের মধ্যে 75টাই চলে গেল তৃণমূলের পকেটে।
যেন গোটা একটা সম্প্রদায় নিজেদের অস্তিত্ব সঁপে দিল একটা দলের পায়। কিন্তু কোনো চুক্তি তো আর বিনামূল্যে হয় না, তাই না? পদার্থবিদ্যার সূত্র বলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, রাজনীতির ময়দানেও তাই। একদিকে যখন মুসলিম ভোট তৃণমূলের ব্যালট বক্সে উপচে পড়ছে, ঠিক তখনই নীরবে শুরু হলো আরেকটি ভয়ঙ্কর পালাবদল, হিন্দু ভোট। 2016 সালে তৃণমূলের পকেটে ছিল 43% হিন্দু ভোট, যা 2021-এ নেমে দাঁড়ালো 39%। আর ঠিক তখনই বাংলার রাজনীতিতে এন্ট্রি নিল বিজেপি। 2011 সালের আগ পর্যন্ত যাদের অস্তিত্ব এ রাজ্যে দূরবীন দিয়ে খুঁজতে হতো, বাংলায় যারা সর্বসাকুল্যে মাত্র 4% ভোট পেত, সেই তারাই মাত্র 10 বছরের ব্যবধানে এক ধাক্কায় উঠে দাঁড়ালো 38%। 10 গুণ বৃদ্ধি। কিভাবে? কোন জাদু বলে? বাংলার মাটিতেই মেরুকরণের রাজনীতি তো আগে কখনো ছিল না। তাহলে এটা কি তৃণমূলের আর বিজেপির কোনো সুপরিকল্পিত পলিটিক্যাল গেম? যে বাংলা রামকৃষ্ণ বিবেকানন্দের, সেই বাংলায় ধর্ম নিয়ে এই নোংরা রক্তের হোলি খেলা শুরু হলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মুসলিমরা তৃণমূলকে ক্ষমতায় রাখতে চায় কেন? এর পেছনে কি কোনো অলিখিত চুক্তি আছে, যে চুক্তির দাম হয়তো আগামী দিনে গোটা বাংলাকে নিজের অস্তিত্ব দিয়ে চোকাতে হবে? আমরা সবাই জানি গণতন্ত্রের সংখ্যাগুরুরাই শেষ কথা বলে, তাই তো? কিন্তু যদি বলি বাংলার রাজনীতিতে একটা আদ্যপান্ত ভুল, বিশ্বাস করবেন? 294টি আসন, ম্যাজিক ফিগার 148। 148টা আসনের মধ্যে 75টা আসনেই যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের একচেটিয়া আধিপত্য থাকে, তবে খেলা তো ওখানেই শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমীকরণটা ডিকোড করেই বাংলার সিংহাসনে বসেছিলেন। তিনি জানতেন এই 30%কে একবার পকেটে পুরতে পারলে বাকি 70% কি ভাবল তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু এই আনুগত্যের দাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আনুগত্য তো আর হাওয়ায় জন্মায় না, আনুগত্য কিনতে হয়। এর একটা চরম মূল্য আছে, আর সেই মূল্য চোকাতে গিয়ে মমতা ব্যানার্জি এমন একটা জুয়া খেললেন যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিল ভারতের সংবিধানকে। সালটা 2012। সরকার গঠনের ঠিক 1 বছরের মাথায় মমতা ব্যানার্জি এমন একটা ঘোষণা করলেন যেটা ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণাকে আক্ষরিক অর্থেই মাটিতে মিশিয়ে দিল। রাজ্যের ইমামদের জন্য প্রতি মাসে 2,500 টাকা আর মুয়াজ্জিনদের জন্য প্রতি মাসে 1,000 টাকা ভাতা ঘোষণা করা হলো সরকারি কোষাগার থেকে, অর্থাৎ আপনার আমার ট্যাক্সের টাকায়। কিন্তু ধর্মের ভিত্তিতে বেতন কেন? ভারতের সংবিধান বলছে কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তার কোষাগারের টাকা ধর্মের ভিত্তিতে বাটোয়ারা করতে পারে না। 2013 সালে কলকাতা হাইকোর্ট মমতার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে বাতিল করে দিল। হাইকোর্ট নবান্নকে সতর্ক করল, এই পদক্ষেপ ধর্মনিরপেক্ষতার আদর্শের বিরোধী, এতে সমাজে ধর্মীয় ভেদাভেদ বাড়বে। কিন্তু কে শোনে কার কথা? হাইকোর্টের তীব্র ভর্ৎসনাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভাতা তো বন্ধ হলোই না, উল্টের ছক পাল্টে গেল। ব্যালেন্সিং অ্যাক্ট হিসেবে নিয়ে আসা হলো পুরোহিত ভাতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো টাকার অঙ্কে সেখানেও রাখা হলো এক সূক্ষ্ম অপমানজনক বৈষম্য, মাত্র 1,000 টাকা। বাংলার মাটিতে চিরকালের মতো পুঁতে দেওয়া হলো একটা অদ্ভুত বিভাজনের বীজ। কেন? কারণ ওই যে 75টা সিট, যেভাবেই হোক ওই নির্দিষ্ট ভোট ব্যাংকে বোঝাতেই হবে তোমরাই আমার ফার্স্ট প্রায়োরিটি। 2024 সালের লোকসভা ভোটের ঠিক আগে ইমামদের ভাতা বাড়িয়ে করা হলো 3,000 টাকা আর মুয়াজ্জিনদের 1,500 টাকা। তৃণমূল ভেবেছিল এটুকুতেই বোধহয় অনুগত্যের চুক্তি আরও 5 বছরের জন্য রিনিউ হয়ে গেল, কিন্তু না, তখন পাশা উল্টাতে শুরু করেছে। 1500 বা 3,000 নয়, এখন ইমাম সংগঠনগুলোর দাবি ভাতা করতে হবে মাসে 15,000 টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রতি মাসে 15,000 টাকা। রাজ্যের কোষাগার যখন দেনার দায় ধুঁকছে, তখন এই বিশাল অঙ্কের ব্ল্যাকমেইল সরকার সামলাবে কিভাবে? আর যদি দাবি না মেটায়, তাহলে কি রাতারাতি উল্টে যাবে ওই 75টা আসনের হিসেব? রাজ্য সরকার কি পারবে এই দাবি মেটাতে? নাকি এই তোষণের রাজনীতি বুমেরাং হয়ে তাদেরই টুঁটি টিপে ধরবে? নগদ টাকা দিয়ে ভোট হয়তো একবার দুবার কেনা যাবে, কিন্তু একটা গোটা সম্প্রদায়ের মেরুদণ্ড চিরকালের জন্য ভেঙে দেওয়া যাবে না। টাকার নেশা একদিন না একদিন কাটবেই। তাই নগদ টাকার এই ব্ল্যাকমেইল থেকে বাঁচতে মমতা ব্যানার্জি তৈরি করলেন এমন এক অদৃশ্য শিকল, যার দাম 1 পয়সাও নয়, অথচ যেটা একটা গোটা সম্প্রদায়কে আজীবনের জন্য বেঁধে রাখতে পারে। একটা আস্ত সম্প্রদায়কে চিরকাল নিজের দাসে পরিণত করার সবচেয়ে সহজ উপায় কি বলুন তো? ভয় না, তাদের হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া। কারণ রাজনীতিতে উন্নয়নের চেয়ে বড় আর কোনো অস্ত্র নেই। আর ঠিক এই অস্ত্রটাই ব্যবহার করা হলো বাংলার সবচেয়ে বড় ভোট ব্যাংকে চিরস্থায়ীভাবে কিনে নেওয়ার জন্য। কিভাবে? চলুন আপনাকে 2011 সালের আগের একটি রিপোর্ট দেখায়। বাম আমলে বাংলার ওবিসি তালিকার মোট গ্রুপ ছিল 66টা। এর মধ্যে মুসলিমদের গ্রুপ কটা ছিল?
মাত্র 11টা। কিন্তু 2011-তে পার্টির রং বদলানোর পর ক্ষমতায় বসেই মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি আরও 71টা জাতিকে ওবিসি ঘোষণা করলেন। এবার হয়তো আপনি ভাবছেন এতে তো সবারই ভালো হওয়ার কথা, কিন্তু হিসেবের খাতাটা যদি একটু খুলি তাহলে শিউরে উঠবেন আপনি। এই 71টা নতুন গ্রুপের মধ্যে 65টাই ছিল মুসলিম। আর আজ তৃণমূলের তৈরি করা 179টা ওবিসি গ্রুপের মধ্যে 118টাই মুসলিম। এটা কি সত্যি পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ছিল, নাকি সরকারি স্ট্যাম্প মেরে একটা গোটা ভোট ব্যাংককে আইনিভাবে পকেটে ভরার নিখুঁত প্ল্যানিং? বছরের পর বছর ধরে এই প্ল্যানিংটা নিখুঁত ম্যাজিকের মতো কাজও করেছিল। নবান্নের অলিন্দে বসে সবাই তখন ভাবছে এই ভোট ব্যাংককে আইনি শেকলে এমনভাবে বাঁধা হয়েছে যে কেউ চাইলেও আর এই দুর্গ ভাঙতে পারবে না। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের কাল হয়ে দাঁড়ালো। বহু ভেবে এই সাজানো ছক বুমেরাং হয়ে খুঁটি টিপে ধরল নবান্নের। 2024 সালে কলকাতা হাইকোর্টের একটা অর্ডারে এই পুরো কারসাজি ভেস্তে গেল। রাজ্যের জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল আদালত। যাদের হাতে এই কাগজ ধরিয়ে ভোট কেনা হয়েছিল, রাতারাতি তারা হয়ে গেল পরিচয়হীন। কিন্তু সরকার কি চুপ করে গেল? একদমই না। 2025-এর জুন মাসে আবার একটা নতুন লিস্ট বের হলো। 140টা গ্রুপের মধ্যে আবার সেই 80টা মুসলিম গ্রুপ। কিন্তু এই চোর পুলিশের খেলার মাঝখান থেকে বলি হলো কারা? বাংলার বেকার যুবক যুবতীরা। রাজনীতির এই নোংরা খেলায় আজ লক্ষ লক্ষ হিন্দু মুসলিম চাকরি প্রার্থীর ভবিষ্যৎ স্রেফ একটা স্টে অর্ডারের নিচে চাপা পড়ে ধুঁকছে। এবার আসুন টাকার অঙ্কে। কারণ রাজনীতিতে প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে, কিন্তু টাকা কখনো মিথ্যা বলে না। যে রাজ্যের কোষাগার ফাঁকা, যাদের ঘাড়ে ঋণের পাহাড়, সেই রাজ্য সংখ্যালঘুদের জন্য ঠিক কত টাকা ওড়াতে পারে বলে আপনার মনে হয়? বাম আমলে মাইনরিটি বাজেট ছিল 470 কোটি টাকা। আর আজ 2026-27 সালে তৃণমূলের বাজেট কত জানেন? 5,600 কোটি টাকা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5,600 কোটি টাকা। যেখানে গোটা ভারতবর্ষের, হ্যাঁ পুরো ভারতের মাইনরিটি বাজেট যখন 3,400 কোটি টাকা, সেখানে একা পশ্চিমবঙ্গ খরচ করছে 5,600 কোটি টাকা। জাস্ট ভাবুন একবার, একটা রাজ্য পুরো দেশের চেয়ে সবচেয়ে বেশি টাকা ঢালছে স্রেফ একটা দপ্তরের পেছনে। কিন্তু কেন? খাতায় কলমে দেখলে মনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাংলার মুসলিমদের জন্য নিজের হাতে স্বর্গ তৈরি করেছেন। 16 লক্ষ ছাত্রছাত্রীর জন্য 81টা স্কলারশিপ, 605টা ঝা চকচকে হোস্টেল, মাদ্রাসায় 600-রও বেশি স্মার্ট ক্লাসরুম, এমনকি পড়াশোনার জন্য 30 লক্ষ টাকার এডুকেশন লোন। পরিসংখ্যান বলছে এত সুযোগ ভারতের আর কোনো রাজ্যে নেই। কিন্তু হাজার হাজার কোটি টাকা, এত চোখ ধাঁধানো সুযোগ সুবিধা, তাহলে তো এতদিনে বাংলার মুসলিম সমাজের চেহারাটাই পাল্টে যাওয়ার কথা ছিল। কিন্তু সত্যি কি কিছু হয়েছে? সত্যি কি এই 5,600 কোটির সুফল পাচ্ছে গরিব মুসলিম পরিবারগুলো? এই যে এত টাকার বন্যা বইছে, এর কত শতাংশ পৌঁছচ্ছে আসল হকদারের কাছে? নাকি এই পুরো সিস্টেমটাই একটা বিশাল বড় স্ক্যাম, যেখানে মুসলিমদের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা গিলে খাচ্ছে একটা সিন্ডিকেট? এত এত টাকা আসলে যাচ্ছে কোথায়? এর সত্যিটা জানলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে আপনার। 5,600 কোটি টাকার বাজেট, 16 লক্ষ স্কলারশিপ, আর হাজার হাজার কোটি টাকার লোন। খাতায় কলমে দেখলে মনে হবে বাংলার মুসলিমরা বোধহয় সোনার সিংহাসনে বসে আছে, তাই না? এবার বাস্তবটা দেখুন। 2021-22 শিক্ষাবর্ষে বাংলার মুসলিম স্টুডেন্টদের মধ্যে উচ্চ শিক্ষায় ভর্তি হয়েছে কেবল 12%। চলুন এবার রাজ্যের সেরা ইউনিভার্সিটিগুলোতে একটু উঁকি মারা যায়। যাদবপুর ইউনিভার্সিটি, 8,300 ছাত্রের মধ্যে মুসলিম ছাত্র মাত্র 50 জন। আর প্রেসিডেন্সি বা আইআইটি খড়গপুর 0। আগে হ্যাঁ, একেবারে 0। যে সম্প্রদায়কে খাতায় কলমে উন্নত প্রমাণ করার জন্য এত কোটি কোটি টাকা ঢালা হলো, তারা পুরোপুরি গায়েব হয়ে গেল কিভাবে? এবার আপনি হয়তো ভাবতে পারেন, ঠিক আছে, পড়াশোনায় না হোক, চাকরিতে তো তারা নিশ্চয়ই ভালো জায়গায় আছে। গোটা ভারতে যখন মুসলিমদের রেগুলার স্যালারি রেট বা স্থায়ী বেতনের হার 22%, সেখানে এই উন্নয়নের স্বর্গে অর্থাৎ বাংলায় সেটা কত জানেন? মাত্র 13%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে রাজ্য তাদের জন্য ভারতের সবচেয়ে বড় বাজেট বরাদ্দ করে, সে রাজ্যেই তারা সবচেয়ে সস্তায় শ্রম বিক্রি করতে বাধ্য হয়। জাতীয় গড়ের চেয়ে বাংলার একজন মুসলিম যুবক গড়ে 3,500 টাকা কম আয় করে। এটা কি স্রেফ অর্থনৈতিক ব্যর্থতা, নাকি পরিকল্পিতভাবে একটা সম্প্রদায়কে মেরুদণ্ডহীন করে রাখার নিখুঁত মাস্টার প্ল্যান? আচ্ছা, শহরের হিসেব তো বাদ দিলাম, গ্রামের মুসলিমরা নিশ্চয়ই খুব ভালো আছে। সার্ভে রিপোর্ট বলছে গ্রামের 80% মুসলিম পরিবারের মাসিক আয় 5,000 টাকারও কম। ভাবা যায়, 38.3% পরিবার তো মাসে 2,500 টাকাও হাতে দেখতে পায় না। আর যারা 15,000 টাকার উপরে রোজগার করে, সেই এলিট শ্রেণীটা মাত্র 3.4%। এখন প্রশ্ন হলো, ওই 5,600 কোটি টাকা গেল কোথায়? কার পকেটে ঢুকলো মাইনরিটির নামে বরাদ্দ ওই হাজার হাজার কোটি টাকা? সরকারের কাছেও এর উত্তর নেই। না, ওই টাকাগুলো চুরি যায়নি, ওই টাকাগুলো ঠিক সেখানেই ইনভেস্ট করা হয়েছে যেখানে গেলে একটা গোটা সম্প্রদায় চিরকাল ভিখিরি হয়ে থাকবে।
আর ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ঠিক সেই বোতামটাই টিপবে যেটা তাদের টিপতে বলা হবে। কি সেই ইনভেস্টমেন্ট? একটা সমাজের মেরুদণ্ড কখন ভাঙতে শুরু করে জানেন? যখন সেই সমাজের সবচেয়ে পবিত্র জিনিসগুলো, ধর্ম, ভাষা আর উৎসবকে নিয়ে রাজনীতি করা হয়। আর ঠিক এই নোংরা খেলাই গত 1 দশক ধরে বাংলাকে তিলে তিলে ধ্বংস করেছে। ধর্ম নিয়ে রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু ধর্মকে যখন দাবার বোরে বানানো হয় তখন তার দাম চোকাতে হয় সাধারণ মানুষকে। সাল 2016 বাংলায় এমন একটা নির্দেশিকা জারি হলো যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। মহরমের কারণে রাজ্য সরকার দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে দিল। ভাবা যায়, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই পুজোয় প্রশাসন ফতোয়া দিল আগে মহরম পরে বিসর্জন। কেন? এটা কি ধর্মনিরপেক্ষতা, নাকি স্রেফ একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার মরিয়া চেষ্টা? কলকাতা হাইকোর্ট সেদিন চরম ভর্ৎসনা করেছিল নবান্নকে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বাঙালির সবচেয়ে বড় আবেগে আঘাত লেগে গেছে। বীরভূমের নলহাটি কাংলা পাহাড়ি গ্রাম, নামটা শুনেছেন? হ্যাঁ জানি, শোনেননি। 2012 থেকে 2015 টানা 3টে বছর এই গ্রামে কোনো শাঁখ বাজেনি, কোনো উলুধ্বনি শোনা যায়নি। কেন? কারণ মাত্র 25টা মুসলিম পরিবারের আপত্তিতে 300টা হিন্দু পরিবারের যে কোনো ধর্মীয় উৎসব পালন করা অলিখিতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ভাবা যায়, একটা রাজ্যের প্রশাসন, পুলিশ, সরকার সবাই এই নির্লজ্জ বৈষম্য নীরবে দাঁড়িয়ে দেখল। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে 3 বছর পর সেই গ্রামে আবার উৎসব ফেরে। কিন্তু এই নীরবতা কি শুধু গ্রামেই সীমাবদ্ধ ছিল? না, এই মেরুকরণের বিষ ধীরে ধীরে ঢুকে পড়ল বাংলার ভবিষ্যৎ প্রজন্মের মগজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। যাদবপুর থেকে যোগেশচন্দ্র ল কলেজ, রামনবমী আর সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুরু হলো অশান্তি। 2024, 2025, এমনকি এই 2026-এও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রামনবমীকে কেন্দ্র করে যে হাঙ্গামা হয়েছে, তা কি কোনো সুস্থ শিক্ষাঙ্গনের ছবি হতে পারে? Trinamool again created obstacles for the Saraswati Puja at Jogesh Chandra Law College this year. Students locked the Adhyaksha's room following an altercation between the two groups during a meeting regarding Saraswati Puja. আর সবথেকে মারাত্মক টুইস্টটা কি জানেন? রামনবমীর বিরোধিতা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা হলো আজাদ কাশ্মীরের মতো স্লোগান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা ধর্মীয় উৎসব আটকাতে গিয়ে সোজা দেশ বিরোধী স্লোগান। পদ্মশ্রী কাজী মাসুম আক্তার সেদিন তাই একটা মোক্ষম প্রশ্ন করেছিলেন, ক্যাম্পাসে যদি ইফতার হতে পারে তাহলে রামনবমীতে দোষ কোথায়? উত্তর দেয়নি কেউ। উল্টে 2025-এ যোগেশচন্দ্র ল কলেজে মাইনরিটি সম্প্রদায়ের এক তৃণমূল নেতার দাপটে খোদ বিদ্যার দেবীর পুজোই বন্ধ হয়ে গেল। এইসবের পর কি আর সংখ্যাগরিষ্ঠের মনে কোনো সন্দেহ থাকে যে রাজ্যের নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে? এই ক্ষোভের আগুন যখন ধিকধিক করে জ্বলছে, তখন সরকার কি করছে? সেপ্টেম্বর 2025, মা দুর্গার প্যান্ডেলে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী আর মাইক হাতে তৃণমূল বিধায়ক মদন মিত্র গাইলেন, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। এটাকে আপনি সম্প্রীতি বলবেন নাকি একটি ভোট ব্যাংকের কাছে নির্লজ্জ আত্মসমর্পণ? এর পাশাপাশি শুরু হলো ভাষা রাজনীতি। 2012 সালে চালু হলো একটা অদ্ভুত নিয়ম, কোনো এলাকায় 10% মানুষ কোনো একটা নির্দিষ্ট ভাষায় কথা বললে সেটাই হবে সেই এলাকার দ্বিতীয় সরকারি ভাষা। আপাত দৃষ্টিতে খুব সুন্দর শোনালেও এর আসল প্রভাবটা কোথায় পড়ল জানেন? বাংলার বহু জায়গায় রাতারাতি দ্বিতীয় ভাষায় মর্যাদা পেল উর্দু। রবীন্দ্রভারতীর প্রাক্তন ডিরেক্টর পবিত্র সরকারের মতো মানুষকেও দীর্ঘশ্বাস ফেলতে হলো, বলতে হলো পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে বাংলা ভাষা বেশি সুরক্ষিত। নিজের রাজ্যে কি নিজে তবে পরবাসী হচ্ছে বাঙালি? বিরোধী শিবির বিজেপি যখন এই ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূলের কপালে মুসলিম তোষণকারীর তকমা সেঁটে দিল, তখন এই তকমা মুছতে তৃণমূলও বাধ্য হয়ে নামল সেই ধর্মীয় রাজনীতিরই ময়দানে। 39% হিন্দু ভোটকে আটকাতে শুরু হলো আর এক মরিয়া গেম প্ল্যান, সফট হিন্দুত্ব। যে সরকার ইমাম ভাতা দেয়, সেই সরকারই এবার হিন্দুদের মন পেতে দীঘায় বানিয়ে ফেলল বিশাল জগন্নাথ মন্দির। আর সেই প্রসাদ হিন্দু মুসলিম নির্বিশেষে পৌঁছে দেওয়া হলো বাংলার ঘরে ঘরে। শিলিগুড়িতে ঘটা করে ঘোষণা করা হলো মহাকাল মন্দিরের, যেখানে থাকবে রাজ্যের সবচেয়ে বড় শিবমূর্তি। আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে, আমার আরেকটা আছে, একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভাল জমি। আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। কিন্তু প্রশ্ন হলো, এই মন্দিরগুলো কি সত্যি ধর্মের জন্য, নাকি এগুলো শুধু সেই হারিয়ে যাওয়া 39% হিন্দু ভোটকে আবার ফিরিয়ে আনার জন্য? সেই আরেকটা পলিটিক্যাল ইনভেস্টমেন্ট। একদিকে মুসলিম তোষণ, অন্যদিকে হিন্দু ভোট ফেরানোর মরিয়া চেষ্টা। এই দুই নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে বাংলার আসল রাজনীতিটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ধর্মের নামে এই ইঁদুর দৌড়ে শেষ পর্যন্ত জিতবে কে? হিন্দু, মুসলিম নাকি মমতা ব্যানার্জি?
যিনি গত 15 বছর ধরে এই দুই সম্প্রদায়কে দাবার ঘুঁটির মতো ব্যবহার করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত অঙ্কটা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। 294-এর মধ্যে 148টা আসন চাই, আর পকেটে আছে সেই তুরুপের তাস, 75টা মুসলিম মেজরিটি। হিসেব বলছে এই 75টা আসন মিলিয়ে মোট 125টা সিটের ভাগ্য লেখে বাংলার মুসলিম ভোট ব্যাংক। খেলা তো এখানেই খতম হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি বলি মমতার এই নিশ্ছিদ্র দুর্গের পাহারাদাররাই এখন তলোয়ার নিয়ে খোদ মহারানীর দিকেই তেড়ে আসছে। মুর্শিদাবাদ বাংলার রাজনীতির কুরুক্ষেত্র। এখানকার 66% ভোটার মুসলিম। 54 লক্ষ ভোটের মধ্যে 35 লক্ষই একটা নির্দিষ্ট সম্প্রদায়ের। 2021-এ এই মুর্শিদাবাদী তৃণমূলকে 54% ভোট দিয়ে দুহাত ভরে আশীর্বাদ করেছিল, কারণ তাদের হয়ে মাঠে নামতেন মমতার এক বিশ্বস্ত সেনাপতি হুমায়ুন কবির। হ্যাঁ, ভরতপুরের সেই দাপুটে বিধায়ক, যিনি 2024-এ লোকসভায় হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে মুসলিম ভোটকে একজোট করেছিলেন। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। কিন্তু এবার খেলা পুরোপুরি ঘুরে গেছে। সেই হুমায়ুন এখন আর তৃণমূলের সেনাপতি নন, তিনি এখন তৃণমূলের সবচেয়ে বড় শত্রু। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল করে 182টা আসনে প্রার্থী দিয়েছেন তিনি, আর তার প্রচারের অস্ত্র হচ্ছে বাবরি মসজিদ। যে মমতা তাকে তিল তিল করে বড় করেছেন, আজ তাকেই আরএসএস পন্থী বলে তোপ ডাকছেন হুমায়ুন। বলছেন রাজ্যের টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে সেই প্রসাদ খাইয়ে মমতা নাকি মুসলিমদের ঈমান নষ্ট করেছেন। একবার ভেবে দেখুন, এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যদি 10% মুসলিম ভোটেও ভাগ বসায়, তাহলে কি হবে? এর মধ্যে যদি 1 লক্ষ মুসলিম ভোটও বাদ যায়, আর হুমায়ুনের চালে যদি 10% ভোট কাটে, মুর্শিদাবাদ কি তবে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? কিন্তু বিপদ কি শুধু মুর্শিদাবাদে? এবার একটু দক্ষিণে ফেরা যাক। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এই মাটির অঘোষিত সম্রাট, দাপুটে নেতা আরাবুল ইসলাম। 16ই মার্চ তৃণমূলের একসময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম যোগ দিলেন বিরোধী আইএসএফে। যে ভাঙড়ে 60 থেকে 65% মুসলিম ভোট, সেখানে আরাবুলকে চটানোর মাসুল তৃণমূল আগেই দিয়েছে 2021-এ। আরাবুলবিহীন ভাঙড়ে কি তৃণমূলের ভিত টিকবে? আর শুধু ভাঙড় কেন, ক্যানিং, বসিরহাট, মগরাহাট জুড়ে আইএসএফ যদি এই ক্ষোভের আগুন ছড়িয়ে দেয়, তাহলে নবান্ন কি শান্তিতে ঘুমোতে পারবে? বিশ্বাসঘাতকতার এই ভাইরাস পৌঁছে গেছে ফারাক্কাতেও। সেখানকার সিটিং এমএলএ মনিরুল ইসলাম গতবার 1 লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন, কিন্তু এবার তাঁকেই টিকিট দেওয়া হয়নি। অপমানিত মনিরুল রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে বলেছেন, আমাকে বলির পাঁঠা করা হয়েছে। তিনি নির্দল হিসেবে দাঁড়ানোর হুমকি দিয়েছেন। 2021-এ মনিরুল একাই পেয়েছিলেন 1 লক্ষেরও বেশি ভোট। এবার যদি মনিরুল আলাদা লড়েন, মুসলিম ভোট ভাগ হবে, আর এই ভাগের লাভটা সরাসরি কার পকেটে যাবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, বিজেপি। আর এই একই ফর্মুলায় তৃণমূল এবার 13টা কেন্দ্রে তাদের সিটিং মুসলিম এমএলএদের টিকিট দেয়নি। ইসলামপুর থেকে শুরু করে সুজাপুর, বেলডাঙ্গা, আমডাঙ্গা, বসিরহাট, দেগঙ্গা, বাদুরিয়া থেকে মগরাহাট, পুরনো মুখ ছুঁড়ে ফেলে নতুন ঘুঁটি সাজিয়েছে শাসক দল। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নতুন মাস্টার স্ট্রোক? দুর্নীতি আর ক্ষোভ ঢাকতে পুরনো মুখদের ছেঁটে ফেলার এই চরম ঝুঁকি কি তাকে আবার ক্ষমতায় ফেরাবে, নাকি নিজের হাতে তৈরি করা এই মুসলিম ভোট ব্যাংকই এবার তাকে গিলে খাবে? নাকি শেষ মুহূর্তের জন্য কোনো তুরুপের তাস লুকিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা আবার সব হিসেব উল্টে দেবে? উত্তরটা জমা আছে ব্যালট বক্সে। অপেক্ষা শুধু চৌঠামের। এতক্ষণ আপনি ভাবছিলেন বাংলায় লড়াইটা শুধু তৃণমূল আর বিজেপির মধ্যে। ভুল, সম্পূর্ণ ভুল। ভোটের কুরুক্ষেত্র যখন সাজানো হয়ে গেছে, তখন মাঠে নামলেন আসাউদ্দিন ওয়াইসি আর তার দল মিম। ওয়াইসির চোখ এখন মালদা আর উত্তরবঙ্গের দিকে। মালদার 12টা আসনেই মিমের প্রার্থী, কিন্তু তারা শুধুই প্রতিশ্রুতি দিচ্ছে না, তারা খেলছে একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল গেম। মিমের নেতারা বাংলার গ্রামে গ্রামে গিয়ে একটা মারাত্মক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। তৃণমূল তো খুব বুক বাজিয়ে বলে বাংলাকে গুজরাট বা উত্তরপ্রদেশ হতে দেব না। দারুণ কথা, কিন্তু প্রশ্ন হলো, যদি বাংলা গুজরাট নাই হয়, তাহলে পেটের দায় বাংলার মুসলিম যুবকদের কেন সেই গুজরাট আর উত্তরপ্রদেশেই পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হয়? এই একটা প্রশ্ন মমতার গত 14 বছরের উন্নয়নের মুখোশটাকে ছিঁড়ে দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন মুসলিম ভোট ব্যাংক তো তৃণমূলের অন্ধভক্ত। না, শিক্ষিত মুসলিম সমাজ আজ ক্ষুব্ধ। তারা বুঝতে পারছে ধর্মের আফিম খাইয়ে আসলে তাদের পকেট কাটা হয়েছে। যিনি বলেছিলেন সিএএ, এনআরসি আর ওয়াকফ নিয়ে তিনি মুসলিমদের রক্ষাকর্তা হবেন, তিনি তো ওয়াকফ সম্পত্তি সরকারি ওয়েবসাইটে রেজিস্টার করার নির্দেশ দিলেন। তাহলে রক্ষাকর্তা আর বিশ্বাসঘাতকের মধ্যে
ফারাকটা কোথায় রইল? আর ক্ষমতার অঙ্কটা, সেটা তো আরও ভয়াবহ। 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় এলো, বিধানসভায় মুসলিম বিধায়ক ছিলেন 67 জন। 2016-তে সেটা কমে হলো 57 জন, আর 2021-এ মাত্র 44 জন। আর 2026-এ সংখ্যাটা কি আরও তলানিতে নামবে? যে দলটা মুসলিমদের কাঁধে পা রেখে ক্ষমতায় আসে, সেই দলেই কি না মুসলিমদের ক্ষমতা ম্যাজিকের মতো উধাও হয়ে যাচ্ছে? এটা কি কাকতালীয়, নাকি একটা গোটা সম্প্রদায়কে রাজনৈতিকভাবে পঙ্গু করে রাখার একটা সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? ঠিক এই জায়গাতেই হুমায়ুন কবির এক মারাত্মক চাল চাললেন। मैं खुद सरकार बनाने के लिए मैं पार्टी खोला। मैं मुसलमान को नेतृत्व देंगे, डेप्यूटी सीएम होगी अगले दिन मुसलमान, बंगाल का असेंबली। তিনি শুধু মুসলিম উপমুখ্যমন্ত্রী চেয়েই থামেননি, তার ইশারায় ওয়েসি স্বপ্ন দেখাচ্ছেন আগামী দিনে বাংলায় একজন মুসলিম মুখ্যমন্ত্রী হবে। এই আবেগ উস্কে দিতে হুমায়ুন আরেকটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, বাবরি মসজিদের প্রতীকী শিলান্যাস। আর ম্যাজিক দেখুন, সেই মসজিদের নামে কোটি কোটি টাকা তহবিলে জমাও পড়ে গেছে। 30 বিঘা জমিতে নাকি তৈরি হবে মসজিদ আর হাসপাতাল। এটা কি শুধুই আবেগ, নাকি বাংলার মুসলিমদের একটা নতুন স্বাধীন রাজনৈতিক সত্তা দেওয়ার চেষ্টা? এই সাইক্লোনের মাঝে দাঁড়িয়ে শাসক দল কি করছে? তারা খেলছে তাদের পুরনো সবচেয়ে পরীক্ষিত তাসটা, ভয়ের রাজনীতি। তৃণমূল সবাইকে বোঝাচ্ছে ভোট ভাগ হলেই বিজেপি আসবে, আর বিজেপি এলেই মুসলিমদের বাংলাদেশে তাড়িয়ে দেবে। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমরা আছি বলেই না আপনারা ভালো আছেন, আমরা না থাকলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে আপনাদের 12টা বাজিয়ে দেবে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। বিজেপিকে ভোট দেওয়ার মানে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, বাংলা ভাষায় কথা বলা বন্ধ। যদি আমার নেতৃত্বে সরকার আপনারা চান, সব স্কিম বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন চিহ্ন আপনার একটাই, জোড়া ফুল, তৃণমূল। কিন্তু এই ভয়ের রাজনীতি কি এবার কাজ করবে? ওয়েসি চাইছেন বাংলার মুসলিমরা অন্যের দয়া বা ভাতার উপর না বেঁচে নিজেদের জোরে নেতা তৈরি করুক। ইতিহাস বলছে সিপিএম কংগ্রেসের কাঁধে ভর করে তৃণমূল একসময় ক্ষমতায় এসেছিল, আর তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেই বিজেপি আজ প্রধান বিরোধী দল। তাহলে কি এবার মিম সেই একই পথ ধরবে? হুমায়ুনের হাত ধরে ঢুকে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবার ভোট কেটে বাংলার মাটিতে নিজেদের একটা দুর্গ তৈরি করতে পারবে? যদি তাই হয়, তবে এই মেরুকরণের চরম পরিণতি বাংলার জন্য কতটা ভয়াবহ হবে। কিন্তু এই সমস্ত অঙ্ক, এই সমস্ত হিসেব স্রেফ ধুলোয় মিশে যেতে পারে। এসআইআর, এই এসআইআর এবার ভোটের সমস্ত হিসেব উল্টে দিতে পারে। প্রায় 63.66 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, আর 60 লক্ষ ঝুলে আছে। খোদ মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুর থেকেই 47,000 ভোট উধাও। কিন্তু বিধানসভায় এই মুছে যাওয়া হাজার হাজার নামের মধ্যে লুকিয়ে আছে জয় পরাজয়ের সেই আসল মার্জিন। এসআইআরের কোপ, হুমায়ুন কবিরের বিদ্রোহ, জগন্নাথ মন্দিরের প্রসাদ, নাকি ওয়াইসির মাস্টার প্ল্যান, নাকি সেই চিরচেনা হিন্দু মুসলিম মেরুকরণের খেলা? কে হবে বাংলার এই মহারণের গেম চেঞ্জার? নাকি প্রতিবারের মতো এবারও সব হিসেব, সব ষড়যন্ত্র আর সব অঙ্ককে ভুল প্রমাণ করে শেষ হাসিটা হাসবেন সেই একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার কি মনে হয়, কে লিখবে বাংলার ভাগ্য? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারেন। আমাদের নতুন ভিডিও এলেই আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।